আচ্ছা, এমন একটা গল্পের কথা ভাবুন তো, যা আমাদের ধনসম্পদ আর সুখ নিয়ে সব ধারণাকে একেবারে নাড়িয়ে দেয়। আজ আমরা লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্পটির গভীরে যাব আর দেখব কিভাবে এক আশ্চর্য সত্য আমাদের সামনে আসে, যেখানে হারানোর মধ্যেই হয়তো লুকিয়ে থাকে আসল প্রাপ্তি। আর এই অসাধারণ গল্পটা আমাদের যিনি শোনাচ্ছেন তিনি আর কেউ নন, স্বয়ং লিও টলস্টয়। রুশ সাহিত্যের এই কিংবদন্তি লেখক শুধু বিশাল বিশাল উপন্যাসই লেখেননি, তিনি তার লেখার মাধ্যমে মানুষের জীবনের সবচেয়ে জটিল প্রশ্নগুলোর খুব সহজ কিন্তু গভীর উত্তর খুঁজে বের করার চেষ্টা করতেন। গল্পের একেবারে কেন্দ্রে কিন্তু রয়েছে এই প্রশ্নটাই। ভাবা যায়, একজন মানুষ তার সারা জীবনের সব অর্জন হারিয়ে ফেলার পর কিভাবে আসল সুখের দেখা পেতে পারে। চলুন এই রহস্যের সমাধান খোঁজা যাক। চলুন গল্পের প্রথম পর্বে যাই। এখানে আমরা দেখব ইলিয়াস নামের একজন সাধারণ মানুষ কিভাবে শুধু তার পরিশ্রম দিয়ে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। বাবার মৃত্যুর পর এলিয়াসের শুরুটা হয়েছিল খুব সাধারণভাবে। সে ধনীও ছিল না, আবার গরিবও বলা যাবে না। উত্তরাধিকার সূত্রে পেয়েছিল মাত্র 7টা ঘটকি, 2টো গরু আর গোটা 20 ভেড়া। ব্যাস, এইটুকুই ছিল তার সম্বল। আর এখান থেকেই কিন্তু তার উত্থানের গল্পটা শুরু হয়। ইলিয়াস আর তার স্ত্রী শামসি এর মাগি ছিলেন অসম্ভব পরিশ্রমী। তারা ভোর হওয়ার আগে ঘুম থেকে উঠত আর কাজ শেষ করত গভীর রাতে। একটানা ৩৫টা বছর এই কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তারা নিজেদের ভাগ্যকে পুরোপুরি বদলে ফেলেছিল। তাদের সাফল্য ঠিক কতটা বড় ছিল জানেন? ভাবুন তো, যে যাত্রা শুরু হয়েছিল মাত্র কয়েকটা পশু দিয়ে, সেটাই একসময় পরিণত হল ২০০টা ঘোড়ার এক বিশাল পালে। শুধু ঘোড়ায় নয়, তাদের গোয়াল একেবারে ভর্তি ছিল ১৫০টা গরু আর মহিষে। তাদের সম্পদের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে আশেপাশের সবাই ঈর্ষা করত। আর ভেড়ার সংখ্যা, সেটা বেড়ে দাঁড়িয়েছিল ১২০০-তে। মানে ইলিয়াস তখন আর শুধু একজন ধনী ব্যক্তি নয়, সে ছিল একটা জীবন্ত কিংবদন্তি। খুব তাড়াতাড়ি তার নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে অতিথিরা তার বাড়িতে আসত, আর ইলিয়াসও তাদের খুব যত্ন করে আপ্যায়ন করত। সবাই তাকে দেখে বলতো, ইলিয়াস তো সত্যি এক ভাগ্যবান পুরুষ। কিন্তু আসলেই কি সে সুখী ছিল? কিন্তু ভাগ্য তো আর সবসময় একরকম থাকে না, তাই না? এবার আমরা দেখব কিভাবে ইলিয়াসের এই বিশাল সাম্রাজ্য একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করল। পতনের শুরুটা কিন্তু হয়েছিল তার নিজের পরিবার থেকেই। প্রাচুর্যের মধ্যে বড় হয়ে তার ছেলেরা বেশ আইসি হয়ে ওঠে। বড় ছেলেটা এক মারামারিতে মারা যায়, আর ছোট ছেলেটা অবাধ্য হওয়ায় তাকে সম্পত্তির ভাগ দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হয়। এভাবেই ইলিয়াসের বিশাল সম্পদে প্রথম ফাটলটা ধরে। এরপর যেন একের পর এক বিপর্যয় নেমে আসে। ভেড়ার পালে মোড়ক লাগল, পরের বছরই ভয়ানক দুর্ভিক্ষে বহু গরু মহিষ না খেতে পেয়ে মারা গেল, আর তারপর দস্যুরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলো সব চুরি করে নিয়ে গেল। ধীরে ধীরে তার সবকিছুই যেন হাওয়ায় মিলিয়ে যেতে লাগল। ৭০ বছর বয়সে এসে ইলিয়াসের অবস্থা এতটাই খারাপ হল যে তাকে তার শেষ সম্বলটুকু, মানে পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, সবকিছু বিক্রি করে দিতে হল। যে মানুষটা একদিন প্রদেশের সবচেয়ে ধনী ছিল, সে আজ একেবারে নিঃস্ব হয়ে গেল। তাহলে বৃদ্ধ বয়সে সবকিছু হারিয়ে ফেলা একজন মানুষের জীবনে এরপর কি হতে পারে? তাদের জন্য কি কোনো আশার আলো অপেক্ষা করছিল? ইলিয়াসের এক প্রতিবেশী ছিল, নাম মোহাম্মদ শাহ। সে খুব ধনীও নয়, আবার গরিবও নয়, কিন্তু মানুষটা ছিল খুব দয়ালু। ইলিয়াসের এই দুরবস্থা দেখে তার খুব মায়া হল, আর সে ইলিয়াস ও তার স্ত্রীকে নিজের বাড়িতে কাজের বিনিময়ে আশ্রয় দিল। ভাবুন, যে ইলিয়াস একদিন শত শত মজুরের মালিক ছিল, সে নিজেই এবার মজুরে পরিণত হল। আর এই নতুন সাদামাটা জীবনটাই তাদের সেই আশ্চর্য সত্যের সন্ধান দিল, যা আমাদের গল্পের শুরুর সেই ধাঁধার সমাধান করে দেয়। কিভাবে হারানোর মধ্যে দিয়েই আসল সুখ খুঁজে পাওয়া যায়। তো একদিন মোহাম্মদ শাহর বাড়িতে দূর থেকে কিছু আত্মীয় অতিথি হয়ে আসে। তারা যখন ইলিয়াসের অবিশ্বাস্য অতীতের কথা শুনল, তখন তাদের মধ্যে একজন বেশ কৌতূহলী হয়ে ইলিয়াসকে সেই প্রশ্নটা করে বসলেন, যে প্রশ্নটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এই প্রশ্নের উত্তরে ইলিয়াস কিন্তু নিজে কিছু বলল না, সে তার স্ত্রীকে উত্তর দিতে বলল।
আর শ্যামসীমাগী যা বলল সেটা শুনে উপস্থিত সবাই একেবারে অবাক। সে জানালো ধনী জীবনে তাদের এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। সবসময় চিন্তা অতিথিদের কিভাবে আপ্যায়ন করা হবে, মজুররা ঠিকমতো কাজ করছে কিনা, চোর বা নেকড়ে এসে ক্ষতি করবে কিনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করার বা নিজেদের মধ্যে দুটো কথা বলারও ফুরসাত ছিল না তাদের। আর তারপর সে সেই আসল কথাটা বলল, যা সকলের চিন্তার জগৎকে নাড়িয়ে দেয়। বলল, যেই সুখ আমরা ৫০ বছর ধরে খুঁজেও পাইনি, সেই সত্যিকারের সুখ আমরা পেয়েছি সর্বস্বহানত হয়ে এই ভাড়াটে মজুরের জীবনযাপন করে। কারণ এখন তাদের আর কোনো সম্পদ হারানোর দুশ্চিন্তা নেই, আছে শুধু অফুরান্ত মানসিক শান্তি। এই অবিশ্বাস্য গল্পটার মধ্যে যে গভীর জীবন দর্শনটা লুকিয়ে আছে, চলুন সেটা নিয়ে একটু ভাবা যাক। অতিথিরা প্রথমে শ্যামসীমাগীর কথা শুনে হেসে উঠেছিল, কিন্তু ইলিয়াস তাদের থামিয়ে দেয়। সে খুব শান্তভাবে বলে, এটা কোনো মজার কথা নয়। সম্পত্তি হারিয়ে আমরা প্রথমে অনেক কেঁদেছিলাম, কিন্তু তারপরই জীবনের আসল সত্যটা বুঝতে পেরেছি। সেই অতিথিদের মধ্যে একজন জ্ঞানী মোল্লা ছিলেন। তিনি ইলিয়াসের কথা শুনে বললেন, এটা সত্যি এক জ্ঞানের কথা। ইলিয়াস যা বলেছে তা পরম সত্য, এবং পবিত্র গ্রন্থেও তো এমনই লেখা আছে। এই কথা শোনার পর বাকি অতিথিরাও গভীরভাবে ভাবতে শুরু করে। ইলিয়াসের গল্প আমাদের জীবনের এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা যাকে সাফল্য বা সুখ বলে মনে করি তা কি সত্যিই তাই? প্রকৃত সুখ কি বস্তুগত অর্জনের মধ্যে লুকিয়ে থাকে, নাকি মানসিক শান্তির মধ্যে? ভাবুন তো, আপনার কাছে সুখের সংজ্ঞাটা আসলে কী?